কনসার্ট হচ্ছে আমাদের খুব প্রিয় একটা জায়গা। মানে স্টেজে যখন উঠি, স্টেজটা হচ্ছে আমাদের প্রিয় একটা জায়গা, মানে আমরা সেটাকে আমাদের হোম বলি। এই জন্য বলি যে ওখানে সরাসরি দাঁড়িয়ে সরাসরি আমাদের অডিয়েন্সকে দেখার সুযোগ থাকে, তার সাথে কমিউনিকেট করার, আই কন্ট্যাক্ট করার সুযোগ থাকে। 90s আমার কাছে অনেক স্পেশাল। আমরা 90s-এরই ব্যান্ড। শিরোনামহীনের জন্ম হয়েছে 96-এ। তো ওই সময়ে যে প্রচলনটা ছিল, মিউজিক যেভাবে ডেলিভার করা হতো, যেভাবে মানুষের কাছে, শ্রোতাদের কাছে পৌঁছে যেত গান, সেই যে মিডিয়া, ক্যাসেট, সিডির আগে স্পেশালি ক্যাসেটের সময়টায় যে আমরা যে ক্যাসেটে গান শুনতাম, তখন যে ওই যে পিনে একটু ফিতাটা পেঁচিয়ে যেত, আর সেটার জন্য আবার একটা পেন্সিল রাখতে হতো যেটা দিয়ে আমরা ওটা কারেকশন করতাম। তো ওই স্মৃতিগুলো আসলে আমাদেরকে অনেক নস্টালজিক করে, অ্যান্ড এটা আমাদের কাছে অনেক স্পেশাল। 1996 সালের পহেলা বৈশাখ, যেটা 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, পদাতিক নাট্যচক্রের একটা নাটক হবে। ওদের মঞ্চায়নটা হবে টিএসসি অডিটোরিয়ামে। সেখানে তাদের পরিবেশনের ইমিডিয়েট আগে কিছু গান হলে ভালো হয়, এটা তাদের কাছে মনে হয়েছে। তো ওখানে ক্যাম্পাসে সার্বক্ষণিক যারা আড্ডা দেয়, যেটা আমি, জুয়েল, বুলবুল ভাই, আমরা তিনজন ওখানে গান গাইতাম। তো ওখান থেকে আমাদেরকে তারা পিক করলো যে আমাদের পরিবেশনের আগে যদি আপনারা একটা পারফরমেন্স করেন তাহলে খুব ভালো হয়। আমরাও তো খুব খুশি যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা সুযোগ পেলাম। তো ওই সময়ে আমরা পারফর্ম করতে যাই টিএসসি অডিটোরিয়ামে। এটাই ছিল শিরোনামহীনের প্রথম পারফরমেন্স। প্রবলেমটা ছিল যে কোনো গানের কোনো নাম ছিল না, ব্যান্ডের তো নাম থাকার প্রশ্নই আসে না, এবং আমরা কোনো কাভার গান করি না। যখন মঞ্চস্থ হবে, মানে আমাদের পারফরমেন্সটা স্টার্ট হবে, আমাদের তো একটা নাম ডিক্লেয়ার করতে হবে। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অর্গানাইজারদের পক্ষ থেকে যে ব্যান্ডের নাম কি। তো আমার তখন মনে হয়েছে আসলেই তো ব্যান্ডের নাম কি। আই কেম আপ উইথ দিস নেম, যে শিরোনামহীন, কারণ আমাদের সব কিছুই যেহেতু শিরোনাম নেই, এটাই সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট হবে নামটা আমাদের জন্য। তো ওই জায়গা থেকেই ব্যান্ডের নাম হয়ে গেল শিরোনামহীন। হ্যাঁ, আমাদেরকে সবসময় বলা হচ্ছে যে শিরোনামহীন বুয়েট ভিত্তিক ব্যান্ড বা বুয়েটে জন্ম। বেসিক্যালি 96-এর যে ব্যান্ডটা শিরোনামহীন, এই পহেলা বৈশাখে পদাতিকের আগে যেটা পারফর্ম করে ব্যান্ড জন্ম নিল, সেখানে লাইন আপে ছিলাম আমি, জুয়েল এবং বুলবুল ভাই। জুয়েল এবং আমি গিটার বাজাতাম, বুলবুল ভাই গান গাইতেন। তো ওখানে বুয়েটের স্টুডেন্ট ছিলাম আমি, বাকি দুজনের সাথে বুয়েটের কোনো সম্পর্ক ছিল না। পরবর্তীতে আমাদের বেশ কিছু পারফরমেন্স করা হয়, যেমন আমরা অসংখ্যবার বলবো না, মানে বেশ কয়েকবার চারুকলায়, বকুলতলায় পারফরমেন্স করি। তো বুলবুল ভাই ছিলেন হচ্ছে গানের শিক্ষক, উনি গান শেখাতেন বাচ্চাদের, এবং উনি ছায়ানটের স্টুডেন্ট ছিলেন, মানে স্টুডেন্ট না, ওই সময় উনি আসলে ছায়ানট থেকে নজরুল সঙ্গীতে শিক্ষা নিয়েছিলেন। তো বুলবুল ভাই গান শেখাতেন, উনি প্রফেশনাল ছিলেন। আর আমরা দুই বন্ধু, আমি এবং জুয়েল, আমরা ছিলাম হচ্ছে অ্যামেচার। ব্যান্ডটা আমারই এস্টাবলিশ করা। আমি জুয়েলকে নেই এবং বুলবুল ভাইকে আমরা দুজন বন্ধু মিলে খুঁজে বের করি যে উনি খুব ভালো গান গান। তো গানগুলো যখন তৈরি করি, ওনার গলায় যেগুলো ম্যাচ করছে বা ভালো সেট হচ্ছে, সেভাবেই কিন্তু আমরা আমাদের পারফরমেন্সগুলো করে যাচ্ছি। তো এই পারফরমেন্স করার ভিত্তিতে আস্তে আস্তে বুয়েটে কিছু পারফর্ম করলাম, চারুকলায় কিছু পারফর্ম করলাম, টিএসসির আশেপাশে কিছু পারফর্ম করলাম। এর বাইরে তেমন অনেক জায়গা থেকে আমরা ডাক পাইনি শিরোনামহীন। ওভাবেই পথ চলাটা আমাদের চলতে থাকলো। এর মাঝে এক সময় এলো বেনসন অ্যান্ড হেজেস। এটা একটা স্টার সার্চ, ওই সময়ের জন্য রিয়ালিটি শো হিসেবে। এখন তো রিয়ালিটি শো বলা হয়, তখন আসলে ওটাকে কম্পিটিশন বলা হতো, যে হান্ট, ট্যালেন্ট হান্ট, হ্যাঁ কাইন্ডা, যে ব্যান্ড, বেস্ট ব্যান্ড সিলেক্ট করা হবে। আর আমাদের সময় যেটা ছিল বেনসন অ্যান্ড হেজেস, এটা হচ্ছে তার গানই তাকে গাইতে হবে। ইটস নট যে সে কোনো কাভার করে ওখানে আসলে পারফর্ম করে পার পেয়ে যাবে, না, এটা হবে না, নিজের গান করতে হবে। তার মানে ওখানে ক্রিয়েটিভ হওয়া ছাড়া কোনো অপশন নাই। সো শিরোনামহীন ওখানে পার্টিসিপেট করে দ্বিতীয় আসরে, সেটা ছিল 2000-এ। তো ওই সময় আমাদের সাথে আর বুলবুল ভাই ভোকাল হিসেবে তখন ছিলেন না, ছিল মোহিত দেওয়ার নামে একজন আমার বন্ধু। তো ও
থিয়েটারের সাথে জড়িত ছিল, হ্যাঁ, মঞ্চে নাটক করত এবং ও বাইরে চলে যাবে, দেশের বাইরে চলে যাবে, ওর ক্যারিয়ার সেট হয়ে গেছে। ওই অবস্থায় আমরা বেনসন হ্যারিসের ওই আসরে যাই এবং ফাইনালিস্টের মাঝে আমরা সুযোগ পাই, শিরোনামহীন সুযোগ পাই। তো ওই সময়ের খুব ভালো একটা ব্যান্ড, মানে ওই সময়ের ভালো ব্যান্ড বলবো না, পরবর্তীতে ভালো করেছে এরকম ব্যান্ড হচ্ছে বাংলা। আমরা একই মঞ্চে পারফর্ম করি, আর্টসেলও পারফরমেন্সে ছিল, যদিও ফাইনালিস্টের মধ্যে ছিল না। আমরা 10টা ব্যান্ড সুযোগ পাই উইন্টার গার্ডেনে, শেরাটনে পারফর্ম করার, যেখানে জুরার হিসাবে ছিলেন বাচ্চু ভাই, জেমস ভাই, আজম খান, বাবু ভাই, পার্থদা, কার কথা বলবো না, অলমোস্ট এভরিওয়ান। তো ওনারা ইনভাইটেড থাকতেন, ওনারা আমাদেরকে ওখানে সিলেক্ট করতেন বা মার্কিংটা করতেন। বেস্ট জাজ বলতে আমরা যা মানে কল্পনা করতে পারি তারা সবাই ছিলেন। তো ওখানে শিরোনামহীনের এই সুযোগটা হয় পার্টিসিপেট করার, এবং আনঅফিসিয়ালি আমরা ওখানে, আমরা তো চ্যাম্পিয়ন হতে পারিনি, চ্যাম্পিয়ন হয়েছিল স্টিলের নামে একটা ব্যান্ড, চিটগংয়ের ব্যান্ড ছিল, খুব ভালো পারফর্ম করেছিল। প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভাইকিংস, সেকেন্ড টাইম স্টিলার। এবং আনঅফিসিয়ালি আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা আসলে রানার্স আপ হয়েছো, কিন্তু রানার্স আপ তো আর কোনো ইয়ে নাই, মানে ওখানে অ্যাওয়ার্ড করার সুযোগ নেই। তো ওটা আমাদেরকে আনঅফিসিয়ালি বলা হয়েছে। তা আমরা ওইটা নিয়ে অনেক হ্যাপি ছিলাম। এর পরবর্তীতে আমাদের মহিন চলে গেল এবং ব্যান্ডের লাইন আপে আরেকটু পরিবর্তন স্বাভাবিকভাবেই চলে আসলো, যেহেতু মেম্বার নেই, ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তো চলে আসলো তানজির তুহিন, এবং ওই সময় আমাদের সাথে জয়েন করে বুয়েট থেকে, এরা সবাই বুয়েটের স্টুডেন্ট ছিল, তুহিনও ছিল, আমার সাথেই পড়তাম, আমরা একসাথে পড়তাম আর্কিটেকচারে। তো বাকি দুজনও আর্কিটেকচারের স্টুডেন্ট ছিল যারা আমাদের জুনিয়র, একজনের নাম ফারহান করিম, আরেকজন হচ্ছে ইয়াসির তুষার। এবং একই সাথে জয়েন করে আমাদের ড্রামার কাজী আহমেদ শাফিন। সেই শাফিন আমাদের সাথে এখনও আছে, বাকিরা নেই। সময়ের পরিক্রমায় এক এক সময় এক একজন, যেমন ফারহান সবার আগে পিএইচডি করতে বাইরে চলে যায়, অস্ট্রেলিয়া গিয়েছিল, সেখান থেকে ইউএসএতে আছে, ওখানেই সেটেল ডাউন করেছে, আর্কিটেকচার প্র্যাকটিস করে। ইয়াসির তুষার আর্কিটেকচার নিয়েই আছে। তো এইভাবে সময়ের পরিক্রমায় অনেকগুলো দিনও পাড়ি দিয়ে ফেলেছে শিরোনামহীন। কিন্তু এই লাইন আপটা নিয়ে আমরা আসলে আমাদের প্রথম অ্যালবামটা রিলিজ করি, যেটার নাম ছিল 2004-এ রিলিজ হয়, যার নাম ছিল জাহাজি। জাহাজি অ্যালবামটা লেবেল কোম্পানি ছিল র্যাবিট কমিউনিকেশনস, যেটা অনেকেই জানে না। 2005 সালে, 4 সালে প্রকাশিত অ্যালবামকে 5 সালে, মানে প্রায় 6-7 মাস পরে, যেহেতু এটা বাজারে খুব ভালো করছিল, তখন স্বনামধন্য প্রতিষ্ঠান জি সিরিজ আমাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে বলে যে এই অ্যালবামটা আমি আমার হাউস থেকে পাবলিশ করতে চাই। আমরা ওখানে আমাদের ফার্স্ট অ্যালবামটা ওখান থেকে সেকেন্ড টাইম রিলিজ হলো, এবং আরও 2টা অ্যালবামের জন্য একত্রে চুক্তি করা হলো 2006-এ আর 2009 ইচ্ছে করি বন্ধ জানো। এই অ্যালবামগুলোকে আমরা জি সিরিজ থেকে আবার রিলিজ করি। 90s-এর বুয়েট, ওই সময় আমরা ক্যাম্পাসে, এখনও আমি বিশ্বাস করি তাই, কারণ বুয়েটে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েটে অ্যাডমিটেড হওয়া এটা বেশ চ্যালেঞ্জিং ছাত্রদের কাছে, সবাই সেখানে সুযোগ পায় না। তো ওখানে পড়াশোনার চাপটাও অনেক বেশি। যে আমাদের একমাত্র রিসেসের জায়গা ছিল ক্যান্টিন, যেটাকে আমরা ডাকি ক্যাফেটেরিয়া, এবং সেখানে ওই যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা বা ওখানে একটু আড্ডা দেয়া, এটা নিয়ে কিন্তু আমার গান আছে। ক্যাফেটেরিয়া সেকেন্ড অ্যালবামে বের হয়েছে। তো ওটা ছিল নস্টালজিক মোমেন্টস, যেখানে আমি আমার বুয়েটকে স্মরণ করেছিলাম, এবং আমার টার্গেটটা ছিল যে অন্য যে কোনো মানুষ তার স্টুডেন্ট লাইফে ফিরে যাক, এই গানটা শোনার সময় একবার হলেও তার ক্যাফেটেরিয়ায় ফিরে যাক, কারণ তারও কিন্তু একটা ক্যাফেটেরিয়া ছিল যেখানে সে রেসেস নিত আমার মতো, ওখানে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতো। তো ওইটা তার কাছে অনেক প্রেশাস, যেমন আমারটা আমার কাছে প্রেশাস। ওটাই আমার কাছে 90s-এর বুয়েট। স্টিল আমরা কিন্তু বুয়েটের র্যাগের কনসার্টটা পারফর্ম করি, এখনও করি। শুরুর দিকে শিরোনামহীনের স্ট্রাগলটা ছিল প্রচণ্ড বেশি। এই তথ্যগুলো অনেকেরই জানা নাই। যেমন আমরা এখন খুব ইউজ টু, বা যারা ব্যান্ড করে এখনকার আপকামিং ব্যান্ডস, তারা ইউজ টু হচ্ছে যে কোনো একটা প্র্যাকটিস প্যাড রেন্ট করবে, সেখানে গিয়ে প্র্যাকটিস করবে। আমরাও তাই করি, শিরোনামহীন তাই করে। আমরা ফাঁকেটে গিয়ে প্র্যাকটিস করি, যেটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। কিন্তু একটি প্র্যাকটিস প্যাডও সারা বাংলাদেশে ছিল না ওই সময়টায়,
যখন শিরোনামহীনের জন্ম হয় তখন কোনো প্র্যাকটিস প্যাড বলতে এই কনসেপ্টটাই নাই, কোথাও নাই। তো আমার বাসায় হাতে বানানো একটা স্পিকার, একটা গিটার, একটা ড্রামস কোনো রকমে অনেক কষ্টে কিনেছিলাম, জোগাড় করেছিলাম, ওগুলো রেখে প্র্যাকটিসের ব্যবস্থা করেছিলাম, যেখানে প্র্যাকটিস করতে আরও 2-1টা ব্যান্ড আসতো। হ্যাঁ, তারা এই সাপোর্টটা নিত। ওই যে একটা প্র্যাকটিস প্যাড, এছাড়া আমার জানা মতে আরেকজন ছিল শাওন, যাত্রাবাড়ি থাকতো, তো তার ওখানে তার বাসায় সেরকম একটা প্র্যাকটিসের সুযোগ তৈরি করেছিল এবং কিছু ব্যান্ড গিয়ে সেখানে প্র্যাকটিস করতো। আর অন্যান্য যারা প্রফেশনাল ব্যান্ডস লাইক তখনকার ফিলিংস, জেমস ভাই দ্য ম্যান, তারপরে মায়েস, তাদের প্র্যাকটিসের জন্য ব্যবস্থা তারা নিজেরাই করে নিয়েছিল, তাদের নিজস্ব প্র্যাকটিস প্যাড ছিল, সেখানে তারা প্র্যাকটিস করতেন। সেই ধরনের একটা প্র্যাকটিস বা কালচার তখন ছিল, যেটা শিরোনামহীন সেই সুযোগ পায়নি। 2001-2 এই সময়টায় আমরা চলে যাই এলিফ্যান্ট রোডে, একটা প্র্যাকটিস প্যাড আমরা নিজেরা তৈরি করি। সেখানে তখন একবার লাইন আপ চেঞ্জ হয়েছিল, ওই লাইন আপে আমরা ওখানে প্র্যাকটিস করতাম। তারপরে 2003 থেকে যেটা আমরা তখন জাহাজি অ্যালবামের কাজ শুরু করব, সো একটা রেকর্ডিং স্টুডিও তৈরি করে ফেলার চেষ্টা করলাম কাইন্ডা, যেটা আমার বন্ধুর বাসায়। ওর নাম সোহেল, ও ছিল একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তো ওর বাসায় একটা পিসি কিনে, সেটাতে তখন কিন্তু এরকম সাউন্ড কার্ড, মানে যে সাউন্ড কার্ড কিনে নিচ্ছি না আমরা খুব সহজে, এই বিষয়গুলো ছিল না, এবং কোনো ডিজিটাল রেকর্ডিং হতো না তখন, অ্যানালগ রেকর্ডিংয়ের টাইম। তো ডিজিটাল রেকর্ডিংয়ের পেছনে আসলে সবার প্রথমে আমার জানা মতে মনোযোগ দেই বা মাথা ঘামাই আমি আরও 2-4 জনকে ডেকে এনে দেখাই, শেখাই। আমেরিকা থেকে একটা ডেমো সিডি এনেছিলাম, ওই সিডি রোমে চালিয়ে ওটাকে ইনস্টল করতে হতো। ওটার নাম ছিল কেক ওয়াক, এবং ওটা ইনস্টল করার পরে ওটা দিয়ে রেকর্ড করা যেত, কিন্তু সেভ করা যেত না। সেটা ছিল আমাদের রেকর্ডিং স্টুডিও। এর পরবর্তীতে আমরা নিজেরা ছালার চট্টট এসব কোনো জায়গা থেকে ম্যানেজ করে একজন মিস্ত্রি ডেকে আনলাম, যার নাম লাদেন। সে অ্যাকচুয়ালি সবজি বিক্রেতা, সবজি বিক্রি করে এই ভ্যান গাড়িতে, কিন্তু সিজনাল টাইমগুলোতে সে লেপ তোষক বানায়। হ্যাঁ, শীতের সময়ে সবাই ডেকে নিয়ে যায়, বালিশ লেপ তোষক এগুলোর কাজ করে। তো একে ডেকে এনে বললাম যে এইরকমভাবে তুমি বালিশ লেপ তোষকই বানাবা, কিন্তু এটা ওয়ালে যে ফিটিং হবে এবং এই ফিটিংটা তোমাকে করতে হবে, এইভাবে করবা, দেখিয়ে দিলাম। তো আমরা তো আর্কিটেক্ট, ওইটা আবার বোঝানোর একটা বুদ্ধি আমাদের ছিল আর কি, ড্রয়িং করে বুঝিয়ে দিছি। ওভাবে আমরা নায়েম রোডে ফারহানের বাসায় আমাদের একটা প্র্যাকটিস প্যাড ক্রিয়েট করি, যেটার এক পাশে হচ্ছে আমাদের ওই পিসিটা নিয়ে গিয়ে ওখানে ফেলে রেকর্ডিংয়ের ব্যবস্থা। তো ওই সময় থেকে শিরোনামহীন প্রথম থেকে আসলে এই ডিজিটাল রেকর্ডিং প্র্যাকটিস করে আসছে। মূলত তার আগ পর্যন্ত বা ওই সময়টা তো অ্যানালগ রেকর্ডিংয়ের প্র্যাকটিসটাই ছিল হচ্ছে প্রফেশনাল, মানে দেশের স্ট্যান্ডার্ডে, মিউজিক স্ট্যান্ডার্ডে, রেকর্ডিংয়ের স্ট্যান্ডার্ডে। আর আমরা মাস্টার করতে গিয়েছিলাম আর্ট অফ নয়েজে, ওইটা বা ডিজিটোন, এগুলো ছিল স্পন্দন, এগুলো ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল স্টুডিও, যেখানে ডিজিটাল রেকর্ডিং প্র্যাকটিস চালু হয়েছিল। তো ওখানে আমরা মাস্টার করতে গিয়েছিলাম, কিন্তু রেকর্ডিং করব ওই রকম সামর্থ্য শিরোনামহীনের ছিল না। আমরা ডাইনামিক মাইক একটা কিনে খুব কম খরচে কীভাবে, মানে আমরা তো তখন স্টুডেন্টশিপ নেই, স্টুডেন্ট থেকে মাত্র বের হয়েছি, ক্যারিয়ারও সেট হয়নি, পকেটে টাকা নেই, সামর্থ্য নেই। তো ওই সামর্থ্যের জায়গার সাথে মিলিয়ে নিতে যা করতে হয় সেভাবেই স্ট্রাগল করে শিরোনামহীন কিন্তু এই রেকর্ডিংগুলো করেছে। মহিনের ঘোড়াগুলির প্রসঙ্গটা শিরোনামহীনের সাথে কোনো না কোনোভাবে চলে আসেই, আমি বারবার আসতে দেখেছি। মহিনের ঘোড়াগুলি কিন্তু আমার হাতে আসে একটা ক্যাসেট অবস্থায়। এই ক্যাসেটটার নাম ছিল আবার বছর কুড়ি পরে, একটা ওই যে কী বলে সিন্ধু ঘটকের ছবি দেওয়া, এটা অনেকেই দেখেছে। আর ছোট্ট একটা বুকলেটও ওদের ছিল। সো ওদের যে ইউনিক স্টাইলটা, ওই যে মানে ক্যাসেটের পাশাপাশি আবার একটা বুকলেট, এই জিনিসগুলো আমাকে খুব আকর্ষণ করতো। তো এগুলো কোথা থেকে পেলাম? নিউ মার্কেট এরিয়ায় এরকম একটা চর্চা ছিল। রেইনবোতে যেতাম আমরা, এলিফ্যান্ট রোড, কবির ভাইয়ের ওখানে রেইনবো, রিদম এবং সুরবিচিত্রা, এই 3টা জায়গা ছিল হচ্ছে আমাদের রেকর্ডিং করার জায়গা। আর পিএমটি ক্যাসেট বা ওই যে জুয়েল কেসের ক্যাসেট পাওয়া যেত নিউ মার্কেট এরিয়াতে। এছাড়া পুরান ঢাকায় পাটাউটলি এলাকায় ওই জায়গায় ছিল ক্যাসেটের সবচাইতে বড় মার্কেট, যেখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউটেড হতো। যেহেতু আমি পুরান ঢাকার মানুষ, পুরাতন ঢাকার, ওখানে গিয়ে এগুলো কালেক্ট করতাম। তো মহিনের ঘোড়াগুলো কিন্তু কালেকশনটা আসলে ওই রকমই একটা সময়ে চলে আসে, হাতে চলে আসছে এবং পেয়ে গিয়েছি। তো ওইটার খুবই আকর্ষণীয় ছিল
প্রেজেন্টেশন এভরিথিং। যে আমাদের যেহেতু 96-এর ব্যান্ড, ওই 2004 পর্যন্ত লাইন আপের ক্রাইসিস আর হচ্ছে ওই যে সামর্থ্যের টানাপোড়েন, এইটা ম্যানেজ করতে গিয়েই আমাদের 8টা বছর চলে গেল। আর গানগুলোকে আমরা চেয়েছিলাম, আমার অনেকগুলো গান ছিল, আমার 50টার মতো গান ছিল তখন, একদম লেখা, সুর করা, কম্পোজ করা সব কিছু হয়ে গেছে, ডান, রেকর্ডিং করতে হবে শুধুমাত্র, এরকম অবস্থা, রেডি সং। তো এই রেডি গানগুলোকে করব, বাট ওই যে সবার ভয়েসের সাথে তো সব কিছু শ্যুট করে না, সবার স্টাইলের সাথে সব কিছু শ্যুট করে না। আমার গিটারিস্ট চলে গেছে, আরেকজন গিটারিস্ট এসেছে, আগের জন এই গানটায় খুব ভালো বাজাতো কিন্তু এই গানটায় সে ভালো বাজাতো না, নতুনজন হয়তো ওটাতে ভালো বাজাচ্ছে, এটাতে ভালো বাজাচ্ছে না, এই যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে। আগের ভোকাল বুলবুল ভাই যে এই গানগুলো, যেমন সূর্য চুমু খেলো, এরকম একটা গান ছিল, গানটার নাম দেশলাই জালো, এটা আমার প্রথম গান। ওই গানটা কোনোদিন রিলিজ করা যায় না, ওটা বুলবুল ভাই এত ভালো গাইতেন, আর ওইটা কেউ আর পরবর্তীতে গাইতেই পারেন নাই, খুব ভালো ম্যাচ করে নেই। সো ওই যে ছেড়ে দিতে হলো, বেস্ট সংটা ছেড়ে দিতে হলো। হ্যাঁ, নিজের কাছেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, এটা হয়। একটা গান করেছিলাম অনেক আগে, যখন হেভি মেটাল শুনতাম, চর্চা করতাম, ওই সময় গানটার নাম ছিল প্রমিস। তো ওই গানটাকে আমি বাংলা করি, বাংলা করে সেটাকে চে গুয়েভারার থিম নিয়ে আসি এবং একবার লিখি। গানটা রেকর্ড শুরু করেছিলাম কিন্তু গানটা রিলিজ করা হয়নি। তারপর সেকেন্ড টাইম সেটাকে নিয়ে আবার একটু ঘষামাজা করি, মানে এইটা কিন্তু থার্ড টাইম, তাহলে অ্যাটেম্পটা হয়ে গেল থার্ড টাইম। তখন মহাত্মা গান্ধীর একটা কনসেপ্ট নিয়ে আসি, ওইটা আমাদের সেকেন্ড অ্যালবামে গিয়ে রিলিজ হলো। মানে একটা গানকে নিয়ে কত দীর্ঘ সময় চর্চা করার পরে তারপরে গানটা আলোর মুখ দেখতে পায়। 2004 সালে আমাদের অ্যালবাম বের হলো জাহাজি, র্যাবিট কমিউনিকেশনস থেকে, যেটা 2005-এ রিলিজ করলো জি সিরিজ। 2006-এ আমরা ইচ্ছে করি রিলিজ করি সেকেন্ড অ্যালবাম। থার্ড অ্যালবাম ছিল বন্ধ জানালা, ফোর্থ অ্যালবাম ছিল রবীন্দ্রনাথ, শিরোনামহীন রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রসঙ্গীতের একটা কম্পাইলেশন করেছিলাম, এটা খুব সাহসী একটা পদক্ষেপ ছিল আমাদের জন্য তখন। তারপরে আমরা আমাদের সেলফ টাইটেল অ্যালবামটা করি, ছিল হচ্ছে শিরোনামহীন, আমাদের ফিফথ অ্যালবাম। সিক্সথ অ্যালবাম আমরা করলাম, তখন আমাদের একটা চেঞ্জ চলে আসলো, আমাদের 17 বছরের ভোকাল চলে গেলেন। এই অ্যালবামটা হচ্ছে পারফিউম। সেভেন্থ অ্যালবামটা ছিল আমাদের একটা লাইভ অ্যালবাম, যেটাতে 20টি গান ছিল। আমাদের 25th অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করেছিলাম একটা কনসার্টে, এবং ওই কনসার্টের মাধ্যমে সেখানে মুম্বাই অর্কেস্ট্রা ছিল, আমাদের সাথে অর্কেস্ট্রেশন করেছে, এবং ওটার আবার একটা কম্পাইলেশন করে রেকর্ড করে সেটাকে অ্যালবাম হিসেবে রিলিজও করেছে, ডাবল অ্যালবাম সেটা, সেভেন্থ অ্যালবাম। এইটথ অ্যালবাম রিলিজ হচ্ছে, 8টি গান অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, বাতিঘর অনেকেই হয়তো জানেন। এই অ্যালবামের পাশাপাশি আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলের গোল্ডেন বাটনটা এলো, মিলিয়ন সাবস্ক্রাইবার হলো এই অ্যালবামে সুবাদে। 8টি গানের পরে আর 2টা গান রিলিজ করা বাকি আছে, যার মাঝে একটি গান আমাদের সবচাইতে শ্রোতাপ্রিয় গান আমি বলবো এই অবেলায়। ওটার সিকুয়েল গানটা এই অবেলায় 2 এখনও রিলিজ করা বাকি, এই বাতিঘর অ্যালবামে আসছে। 2টি গান রিলিজ করা বাকি, যার মাঝে একটি সেটা। আজকে 30 বছর পরে আমাদের ব্যান্ড শিরোনামহীন এখনও প্রেজেন্টেশনের ব্যাপারে জিরো কম্প্রোমাইজ করার সাহস রাখে। শিরোনামহীন রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই কম্পাইলেশনের জন্য আমাদের এফোর্ট দিতে হবে। এই প্ল্যানটা যখন আমাদের মাথায় এলো, আমাদের সবাই আমরা একমত হলাম যে হ্যাঁ, এরকম একটা কম্পাইলেশন আমরা দেব, কারণ আমরা এই প্রজন্মকে, যারা শিরোনামহীনের শ্রোতা, তাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই, তাদেরকে জানাতে চাই এরকম 150 বছর আগেও এত শক্তিশালী গান তৈরি হয়েছিল, এবং সেই গানের বয়স মানে 150 বছর হয়ে যাওয়ার পরও তার লাইফ থেকে গিয়েছে, তার আবেদন থেকে গিয়েছে, তাকে এখনও ভালো লাগে। তো ওই ভালো লাগাটা তৈরি করার প্রতি আমাদের আগ্রহ ছিল। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে, যেহেতু আমরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী নই, প্রফেশনালি প্র্যাকটিস করে রবীন্দ্রসঙ্গীত গায়, এই সংখ্যাটা অনেক বড়, অনেক লার্জ, অনেক বিশাল। ওই কমিউনিটিতে সেটার প্রতি সেন্সিটিভিটি আছে, প্রপারলি করা। তো আমাদের চ্যালেঞ্জটা ছিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল এইটা, যে যেহেতু আমরা করতে চাই কাজটা, ট্রিবিউট হিসেবে করতে চাই, সো গীতবিতান এবং স্বরলিপি এই দুইটাকে 100% ফলো করতে হবে, যাতে কোনো প্রকারের বিকৃতি না ঘটে। এইটা আমরা এনশিওর করেছি। দেন এগেইন, যেহেতু গানটা শিরোনামহীনের কাছ থেকে শুনছে, সো শ্রোতা একটা
এক্সট্রা একটা এক্স ফ্যাক্টর সেখানে এক্সপেক্ট করবে, স্পেশালিটি এক্সপেক্ট করবে। কি সেটা? যে শিরোনামহীনের স্টাইলটা সেখানে মিউজিক অ্যারেঞ্জমেন্টে পাওয়া গেল কি না, যেটা আনতে হবে। তো এই চ্যালেঞ্জগুলো পাড়ি দিয়ে তারপরেও চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে যে গান গাইছে সে রবীন্দ্রসঙ্গীতের যে গায়কী ঢং সেটাকে সে রেপ্লিকেট করতে পারছে কিনা, সেটাকে সে প্রপারলি ডেলিভার করতে পারছে কিনা। তো ওটার জন্য আমরা ছায়ানটে বেশ কয়েকবার গিয়েছি, বন্যাদির কাছে গিয়েছি, আমি পার্সোনালি গিয়েছি 2বার। হ্যাঁ, এছাড়াও বারবার তাকে দিয়ে চেক করিয়েছি। রবীন্দ্রসঙ্গীতের খুব রিনাউন্ড আর্টিস্ট পিনুদি, ওনার কাছে বারবার গানগুলি নিয়ে চেক করানো হয়েছে। তো এই কাজগুলো আমরা করেছি যাতে ভুল ত্রুটি না হয়। এটার জন্য আমরা বিবেচনা করেছি সিলেকশনের ক্ষেত্রে যে কোনটা কমফোর্টেবলি গাইতে পারছে আমাদের কণ্ঠশিল্পী, কারণ এই প্রেজেন্টেশনটা সেন্সিটিভিটি তৈরি করতে পারে। আর বাকি জায়গায় আমাদের কেয়ারফুল হওয়ার বিষয় আছে, সেটা আমাদের কন্ট্রোলে আছে। সো ওই জায়গায় তার কমফোর্ট জোনটাকে বিবেচনা করেই কিন্তু আমরা গানগুলোকে সিলেক্ট করেছি যে হ্যাঁ এটা ভালো গাচ্ছে, এটা ভালো হচ্ছে না, ঠিক আছে এটাকে আমরা রাখবো না। এভাবে আমরা 9টি গানের একটা কম্পাইলেশন ওখানে দেই, যেটা যথেষ্ট রিসিভড হয়। রবীন্দ্রসঙ্গীত যারা প্র্যাকটিস করে, যারা চর্চা করে নিয়মিত, তারা কিন্তু খুব খুঁতখুঁতে হয়, হ্যাঁ সেন্সিটিভ হয়। ওই অবস্থাতেও আমাদেরকে অনেকেই প্রশংসা করেছে, যথেষ্ট প্রশংসা পেয়েছি, সমালোচনাও পেয়েছি। সমালোচনা পাইনি সেটা বলবো না, যথেষ্ট সমালোচনা পেয়েছি, কিন্তু প্রশংসাও পেয়েছি, বাহবাও পেয়েছি। অনেকে পিঠ চাপড়েও দিয়েছে যে এত চমৎকার কম্পোজিশন হয়েছে। আমাদের একদম প্রথম অ্যালবামে জাহাজি থেকে কিন্তু সারদের প্রেজেন্টেশন করা হয়েছে, হ্যাঁ, এবং আমাদের ফারহান সেটা বাজাতো। তো পরবর্তীতে অনেকে এই যন্ত্রটার মানে এই ইনস্ট্রুমেন্টার সাউন্ড এত মিষ্টি এবং এরকম একটা ইমোশন ক্রিয়েট করতে পারে যে মানুষকে খুব অ্যাটাচ করতে পারে, শ্রোতাদের অ্যাটাচ করতে পারে। তো ওইটা শিরোনামহীনের একটা শক্তির জায়গা হিসেবে বিবেচিত হতো, যে কারণে আমরা সারদটাকে আমাদের আসলে এক ধরনের পার্ট অফ আওয়ার মিউজিক বানিয়ে নিতে বাধ্য হই। পরবর্তীতে আমি সারদ বাজাই, আবার হাসিমুখ, বৃষ্টিকাব্য, এই গানগুলোতে পাওয়া যাবে। ফারহান চলে যাওয়ার পরে আর কি এইসব ঘটেছে। রবীন্দ্রনাথ অ্যালবামে সাহস পাইনি, রবীন্দ্রনাথ অ্যালবামে কিন্তু বাইরের গেস্ট আর্টিস্ট এসে সারদটা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন, শামীম ভাই। এরপরে আমাদের ড্রামার শাফিন, সে খুব ভালো সারদ বাজানো শুরু করলো, সে প্র্যাকটিস করলো এবং প্র্যাকটিস করলো খুবই ভালো। এখন সে অনেক বেটার বাজায়, অনেকই ভালো। তো এই জায়গাটায় যেহেতু এই ইনস্ট্রুমেন্টটা অ্যাকুস্টিক, সো ওই যে আনপ্লাগ বা অ্যাকুস্টিকের সাথে শিরোনামহীনের না এক ধরনের ফ্রেন্ডশিপ আছে। প্রথম অ্যালবাম থেকেই কিছুটা হলেও ফ্রেন্ডশিপ থেকে গেছে। জাহাজি একদম সম্পূর্ণ একটা আনপ্লাগ গান। ওই জায়গাটা থেকে আমরা পরে যখন আবার রবীন্দ্রনাথের কাজ করলাম, ওখানে 39টা যন্ত্র বাজানো হলো, বিভিন্ন যন্ত্র বিভিন্ন গানের ক্ষেত্রে প্রয়োজন হলো, বাজাতে হলো। পারকাশন ইনস্ট্রুমেন্ট ছিল প্রচুর, প্রায় 20টার মতো। সেখানে একটা প্র্যাকটিস গেল। এবার বাতিঘর অ্যালবামের ইমিডিয়েট আগে আমাদের শ্রোতাদের মাঝে থেকে অনেকেই বারবার আমাদের পেজে বা আছে না, আমাদের সাথে কমিউনিকেট করার তো বিভিন্ন রকমের রাস্তা এখন আছে, ডিজিটাল ওয়ার্ল্ড। তো ওই জায়গাটায় আমরা বারবার এই রিকোয়েস্টটা পেয়েছি যে আপনাদের একটা আনপ্লাগড অ্যালবাম কেন আসছেন, আনপ্লাগড অ্যালবাম করেন। আনপ্লাগড অ্যালবাম কিন্তু আমাদের দেশের জন্য খুবই রেয়ার, শুধু এলআরবির ছাড়া আনপ্লাগড অ্যালবাম নাই, কোনো ব্যান্ডের নাই। তা আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, শিরোনামহীন আনপ্লাগড অ্যালবাম থাকাটা আসলে খুবই যৌক্তিক, লজিক্যাল, র্যাশনাল, এবং এই চাহিদাটাও র্যাশনাল। আমরা সারদ বাজাই, আমরা ফ্লুট বাজাই, আমরা কেন আনপ্লাগ করব না? তো ওটা করতে গিয়ে বাতিঘর অ্যালবামটা হচ্ছে সম্পূর্ণ আনপ্লাগড একটা অ্যালবাম। কনসার্ট হচ্ছে আমাদের খুব প্রিয় একটা জায়গা, মানে স্টেজে যখন উঠি, স্টেজটা হচ্ছে আমাদের প্রিয় একটা জায়গা, মানে আমরা সেটাকে আমাদের হোম বলি। এই জন্য বলি যে ওখানে সরাসরি দাঁড়িয়ে সরাসরি আমাদের অডিয়েন্সকে দেখার সুযোগ থাকে, তার সাথে কমিউনিকেট করার, আই কন্ট্যাক্ট করার সুযোগ থাকে, যেটা কিন্তু একটা গান ডেলিভার করে ডিজিটাল প্ল্যাটফর্মে বাজছে বা ক্যাসেট সিডিতে বাজতো, সেই সুযোগটা কখনো থাকে না। যে কারণে আমরা যে কোনো মিউজিশিয়ান, যে কোনো শিল্পী কনসার্টকে খুব পছন্দ করি। শিরোনামহীন হচ্ছে কনসার্ট, যেহেতু অনেক বেশি কনসার্ট করে, কনসার্ট প্রবণ ব্যান্ড শিরোনামহীন। দেখতে দেখতে শিরোনামহীনের বয়স 30 বছর পাড়ি দিয়ে ফেললো। আমরা 25টা খুব বড় করে সেলিব্রেট করেছিলাম, 30-এর ক্ষেত্রে সেটা পারিনি, হয়তো আবার সামনে পারবো যদি আপনাদের সহযোগিতা থাকে। এই দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন, যারা আমাদের গান শুনলেন, আমাদেরকে প্রতিনিয়ত ইন্সপায়ার করলেন, প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহ দিলেন, তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা শিরোনামহীনের পক্ষ থেকে। আপনারা ভালো গানের সাথে থাকুন, ভালো গান শুনতে থাকুন।